এই যে বেশ কিছু প্ল্যান আছে, আমরা হচ্ছে বেসিক্যালি ফিশ ভ্যালিকে মানে খুব দ্রুত আগামী 2 বছরের ভিতরে 100 কোটি টাকার একটা কোম্পানিতে রূপান্তর করতে চাই, এবং সেজন্য আমাদের যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলো এক্সিকিউট করার কাজ নিয়েই, এবং মানুষের কাছে আগে আমি হচ্ছে ভিডিও নিয়ে রিস্ক করব, এরপরে যদি মানুষের পছন্দ হয় তারা আমার কাছ থেকে মাছ নিবে। যাই ভাবনা সেই কাজ। আমি পরের দিন থেকে আমার যে মুঠো ফোন ছিল সেই ফোন দিয়ে মাছের বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করলাম। মাছ ধরার ভিডিও, মাছ বিক্রির ভিডিও, মাছ প্রসেসিং এর ভিডিও করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ মাত্র 1 মাসের ভিতরে মানুষের কাছে আমার ভিডিওগুলো মানে স্থান করে নেওয়া শুরু করে। আমি রাসেল হোসেন, আমি ফিশবিলির ফাউন্ডার অ্যান্ড সিইও। এই মুফাসসাল জগৎ থেকে ঢাকায় অর্থাৎ অনলাইন ব্যবসা আপনি সফল হয়েছেন, এবং তাও মাছ নিয়ে। আসলে এই যাত্রাটা আপনার কেমন ছিল? এই যাত্রাটা আসলে বেশ লম্বা একটা সময়ের প্রচেষ্টার ফল, অবশ্যই একদিনে এই জায়গায় আসা যায় না। তো যেহেতু আমি এই উপকূলের ছেলে, উপকূলেই আমার জন্ম, বেড়ে ওঠা, আর আমার বাবাও হচ্ছে মাছের ব্যবসার সাথে জড়িত। আমি আমার শৈশব থেকে দেখতেছি আমার বাবা মাছের ব্যবসা করতেছেন। বেশিরভাগ সময় একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমি এখান থেকে যে মাছটা নিয়ে যাচ্ছি ওটা ওখানে আড়তে কোনো একজন আড়তদার ডাক দিয়ে বিক্রি করতেছে, আড়তদারের কাছ থেকে কিনতেছে ওইখানকার কোনো একজন পাইকার। সে আবার ওই মাছটাকে নিয়ে নিজে সে আবার ওই মাছটাকে নিয়ে নিজে খুচরো দামে বিক্রি করতেছে অথবা অন্য কাউকে দিচ্ছে। তো এই যে মাঝখানে যে পাইকার, উনি যেটা মানে করে সেটা হচ্ছে আড়তদারের কাছ থেকে বা আমাদের যে মাছটা উনি কেনার পরে ওই মাছটায় হচ্ছে উনি এই যেমন সাদা সার আছে, এরপরে লবণ আছে, এছাড়া বেশ কিছু প্রিজারভেটিভ কেমিক্যাল আছে, এই ধরনের কেমিক্যাল মিক্স করতো। কারণ ওনারা মাছের কালারটাকে একটু চকচকে করতো, মাছটা যেন সহজে নষ্ট না হয়, সে পচন রোধের জন্য প্রিজারভেটিভ ব্যবহার করতো। এই জিনিসটা যখন আমি দেখি বা লক্ষ্য করি তখন আসলে আমি মানে খুব বেশি হার্ট হই যে আমার ওখানে জেলেরা কত সুন্দর ফ্রেশ মাছ ধরছে, আমি কত ভালো মাছ আনলাম, বাট এই মাছটা দিন শেষে যে কিনতেছে বা যে খাচ্ছে সে কিন্তু পরোক্ষভাবে বিষ খাচ্ছে, মাছের বদলে বিষ খাচ্ছে। এইটা আসলে আমার মানে ভিতরে খুব নাড়া দেয়। আর ওই সময় এই যে প্রিজারভেটিভ বা ফলের ফরমালিন এইটা নিয়ে খুব বেশি আলোচনা ছিল বাংলাদেশে। হচ্ছে। তারপর আপনার সিদ্ধান্তটা নিলেন কি? আসলে আপনি কি মানুষের কাছে তাজা মাছটা পৌঁছানোর জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন, না আপনি এরকমই বেচা বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? যে মানুষকে বিষ খাওয়ানো যাবে না, মানুষ যেন তাজা মাছ, সামুদ্রিক মাছ, নদীর মাছের স্বাদটা প্রপারলি নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করলে কিভাবে করব, সেটা তো এই যে মানে গতানুগতিক যে বিজনেসের ধারা, এই ধারায় থাকলে তো পসিবল না। তাহলে কি করতে হবে, আমার ওখানে জেলেরা মাছ ধরতেছে, সরাসরি জেলেদের থেকে কাস্টমারের বাসায় পৌঁছতে হবে। তখন কাস্টমারের বাসায় পৌঁছতে গেলে তো সেটা আবার অন্যটা প্রসেস। তখন আসলে এইভাবে করে কিন্তু বিজনেস মানে ই কমার্স বিজনেস অতটা বেশি এক্সপ্যান্ড করেনি, তবে এক্সপ্যান্ড করা শুরু করছে। তো আমার মাথায় আসছে যে আমি মাছটাকে নিয়ে ই কমার্সে বিজনেস করতে পারি। পরের দিন থেকে আমার যে মুঠো ফোন ছিল সেই ফোন দিয়ে বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করলাম। মাছ ধরার ভিডিও, মাছ বিক্রির ভিডিও, মাছ প্রসেসিং এর ভিডিও করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ মাত্র 1 মাসের ভিতরে মানুষের কাছে আমার ভিডিওগুলো মানে স্থান করে নেওয়া শুরু করে। একটা পর্যায়ে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিডিওর ভিউজ হচ্ছে, এবং মানে মজার বিষয় সবচেয়ে বেশি ভিডিওর ভিউজটাই আসে দেশের বাইরে থেকে, প্রবাসী যারা। বললাম যেহেতু দর্শকদের সারা পাচ্ছি ভিডিওতে, এদিকে যারা মাছ একবার নিচ্ছে তারা আবার রিটার্ন করতেছে, আবার দেওয়ার জন্য বলতেছে, তাহলে এটাকে এখন একটা বিজনেসের রূপ দেয়া যায়। এখন তো আপনি অ্যাডভান্সার বিডি নামে একটি ইউটিউব চ্যানেল গ্রো করেছেন, যেটা জি এই উপকূলের মানুষ সবাই জানে। জি। তো সেক্ষেত্রে হঠাৎ করে আপনার ফিশ ভ্যালি নামে একটি পেজ, ইউটিউব থেকে শুরু করে একটি ওয়েবসাইট, সবকিছু আপনি শুরু করেছেন। অর্থাৎ হঠাৎ করে ফিশ ভ্যালি নামটা আপনার মাথায় আসলো কিভাবে, এবং কারা কারা আপনাকে এই নামে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত সহযোগিতা করতেছে? ফিশ ভ্যালি নামটা আসলে অনেক চিন্তা ভাবনার একটা ফল। আমি এটা নিয়ে অনলাইনে সার্চ মানে রিসার্চ করা বলতে যেটা বোঝায়, রিসার্চ করে আমি একটা ছোট নাম খুঁজতেছিলাম। কারণ অ্যাডভেঞ্চার বিডির সাথে মাছের বিজনেসটা যায় না, বাট অ্যাডভেঞ্চার বিডির সাথে আমার যে ভ্লগিং এর যে মানে ওখানে যে উদ্দীপনা, ওখানে যে উৎসাহ, ওইটা কিন্তু যায়। তাছাড়া অ্যাডভেঞ্চার বিডি নামকরণ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের জেলেদের লাইফ। তারা যখন মাছ ধরে ওইটা যে লাইফ রিস্কি একটা ব্যাপার, ওর চেয়ে বড় অ্যাডভেঞ্চার বাংলাদেশে নাই। অ্যাডভেঞ্চার গেল, বাট আমি যখন মাছ বিক্রি করতে যাব তখন তো আমার একটা ইউনিক নাম, যে নামটার ভিতরে মানুষ মাছের ধ্যানটা পাবে। এইটার জন্য বেসিক্যালি আমি অনেক চিন্তা ভাবনা করে এবং শর্ট নাম খুঁজতেছিলাম। আমার কাছে একটা সময় গিয়ে মনে হলো ফিশ ভ্যালিটা আমার জন্য পারফেক্ট হবে, এবং ফিশ ভ্যালিটাই ফিক্স করলাম। দেন প্রথম দিনে যেদিন আপনি শুরু করলেন যে আমি এখন থেকে মাছ সেল দিব, অর্থাৎ মানুষের ঘরে ঘরে আমি মাছ পৌঁছে দিব এবং সমুদ্রের তাজা মাছটা, ওদিন আপনি কয় টাকা সেল দিছিলেন প্রথম দিনে, মনে আচ্ছা, আছে কিনা?
সেল বলতে ওই দিন অর্ডার কয় টাকার আসছে সেটা আমার মনে আছে। ওই দিন অর্ডার আসছিল 3,36,000 টাকার একদিনে, এক রাতের ভিতরে। ওই এবং প্রথম দিনই? প্রথম দিন মানে সন্ধ্যায় আমি পোস্ট করছি, রাতেই হচ্ছে মানুষ আমাকে মেসেজ করা শুরু করছে বিভিন্ন ভাবে, দেশের থেকে, দেশের বাইরে থেকে। এবং আমার মনে আছে ওই দিন সারা রাত আমি ঘুমাইনি, কারণ প্রবাসীরা তো হচ্ছে ওদের যখন দিন আমাদের রাত, তো ওরা ওদের দিন ওদের সময় মতো আমাকে ফোন দিচ্ছে, আমি সারা রাত ফোন রিসিভ করে গেছি। এবং আমার এতটুকু মনে আছে যে আমি অর্ডার রিসিভ করছিলাম 3,36,000 টাকা, সেই অর্ডার ডেলিভারি দিতে আমার 7 দিন লাগছিল। এখন আপনার এই ফিশ বিলি নিয়ে পরিকল্পনা কি রয়েছে, না এই মুফাসসল জগতেই থাকবেন? না, আসলে মফস্বল জগতে আমার থাকার সুযোগ নেই, যেহেতু আমার ব্যবসাটা ই কমার্স। একটা আইটেম আছে যেটা হচ্ছে রেডি ফিশ, মানে একদম মাছগুলো, মানে সমুদ্রের মাছ, নদীর মাছ একদম ধরে আনার পরে আমরা ওগুলোকে ধুয়ে কুটে ব্লাস্ট ফ্রোজেন করে তারপরে হচ্ছে প্যাকেট করে সংরক্ষণ করি। এবং খুবই প্রিমিয়াম একটা লুক প্যাকেটের। এবং যারা হচ্ছে ব্যস্ত, যাদের হচ্ছে মাছ কোটার সময় নাই, বাজারে গিয়ে কেনার সময় নাই, বেসিক্যালি তাদের জন্য, তারা জাস্ট আমাদের এই প্যাকেটগুলো নিবে, মানে প্যাকেট খুলবে, মাছটাকে একটু ওয়াশ করবে আর চুলায় দিয়ে রান্না করবে। মানে আমরা মানুষের জন্য মাছ খাওয়াটাকে অনেক বেশি ইজিয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। সো এই এই যে প্যাকেট মাছ বা রেডি ফিশ যেটা, এইটাকে হচ্ছে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এর জন্য আমরা এখন ডিলার নিয়োগ দিচ্ছি, বেশ কয়েকটা জায়গায় আমাদের ডিলার অলরেডি নিয়োগ হয়েও গেছে। সো এই যে বেশ কিছু প্ল্যান আছে, আমরা হচ্ছে বেসিক্যালি ফিশ ভ্যালিকে মানে খুব দ্রুত আগামী 2 বছরের ভিতরে 100 কোটি টাকার একটা কোম্পানিতে রূপান্তর করতে চাই। এবং সেজন্য আমাদের যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলো এক্সিকিউট করার কাজ নিয়েই ব্যস্ত আছি আর কি। আপনার কি পরিমাণ লোক বর্তমানে কাজ করছে এবং তাদের বেতন কত? আর বিশেষ করে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসছেন কিনা নতুন বছরে? আমাদের ফিশ বিলিতে বর্তমানে ফিক্স স্যালারি যে এমপ্লয়ি, সেরকমের এমপ্লয়ি আছে 30 জনের মতো। এবং ফিক্সড যে স্যালারি দিই আমরা সেটা প্রায় 4 লাখ টাকার আশেপাশে হবে, 4 লাখ 4.5 লাখ এমন হবে। এবং আমাদের কিছু কন্ট্রাক্টের কিছু স্টাফ আছে, এই অ্যামাউন্ট হবে আরো 10 জনের মতো। তো সব মিলে আমাদের প্রায় 40 জনের কাছাকাছি স্টাফ রয়েছে। এবং টোটাল স্যালারি যায় প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। এবং আমাদের প্ল্যান আছে, আমাদের 2025 সালের জন্য আমাদের যে প্ল্যান আছে, আমাদের যে রোড ম্যাপ আছে, এটাতে হচ্ছে এটা এক্সিকিউট করতে গেলে আমাদের প্রায় 100 থেকে 150 জনের মতন স্টাফ প্রয়োজন হবে। এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। হয়তো ইনশাল্লাহ আগামী বছরের ভিতরেই আমাদের অফিসে স্টাফ মেম্বার 100-র উপরে হবে। বর্তমানে আপনার তরুণ উদ্যোক্তাদের জন্য কি বলতে চান? আসলে বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ, অনলাইনের যুগ, আসলে সবকিছুই কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো 20 বছর আগে একটা বিজনেস এস্টাবলিশ করা যতটা সহজ ছিল বা যতটা কঠিন ছিল, তার থেকে কিন্তু বর্তমান সময় বা বর্তমান সুযোগ কিন্তু অনেক বেশি, যে কেউ চাইলে বিজনেস শুরু করতে পারে। এবং সেই সুবাদে আমাদের দেশে প্রচুর পরিমাণে নিউ এন্টারপ্রিনিয়রও আসতেছে আলহামদুলিল্লাহ। তবে আমি যদি এদের জন্য এক কথায় কোনো কিছু বলতে চাই, সেটা হচ্ছে লেগে থাকুন, পরিশ্রম করুন, সফলতা আসবেই। আর যদি ডিটেলসে বলতে চাই, তাহলে হচ্ছে একটা বিজনেসকে এস্টাবলিশ করার জন্য আসলে অনেক এলিমেন্টের প্রয়োজন। তার ভিতরে একটা সঠিক পরিকল্পনা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এরপরে অপারেশন কিভাবে চলবে, হ্যাঁ, আপনার যেমন প্রোডাক্ট বাছাই করা নিয়ে একটা ব্যাপার আছে। সো দেখা গেছে আমাদের যার যার কাছে যেই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি, যেমন আমার কাছে মাছ সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, হয়তো আরেকজনের কাছে খেজুরের গুড় সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, আরেকজনের কাছে আম সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, আরেকজনের কাছে আপেল কমলা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। সো আমাদের যার যার কাছে যেই প্রোডাক্ট সবচেয়ে বেশি অ্যাভেলেবেল বা যার যার এলাকার সিগনেচার প্রোডাক্ট যেটা, সেটা নিয়ে যদি আমাদের তরুণরা এগিয়ে আসে, তাহলে যেমন আমি যে সমস্যাটা থেকে উত্তরণ হওয়ার জন্য বিজনেসটা শুরু হয়েছে, অন্যান্য প্রোডাক্ট গুলো কিন্তু সেম প্রবলেম আসে। সেটা হচ্ছে হয়তো বা সেটা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অথবা সংরক্ষণের বেলায়। তো এই যে প্রিজারভেটিভ, ফরমালিন, এই যে ঝামেলা যেগুলো আছে, এগুলোকে আমরা মানে বাই বাই বলে যেন অথেন্টিক রিয়েল প্রোডাক্ট এবং গ্রাম বাংলার গ্রামের যে প্রোডাক্ট গুলো, সেগুলো যদি নিয়ে আমাদের তরুণরা এগিয়ে আসে, তাহলে তাদের সফলতা ইনশাল্লাহ অবশ্যই আসবে। কে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা, বা সরকার দিলেও আপনি নেবেন কিনা? আসলে আমার মতন একটা ছেলে এই গ্রাম থেকে বিজনেস শুরু করে সেটা ন্যাশনাল পর্যায়ে বিজনেস কন্টিনিউ করা, এবং সেটাকে তার যে স্বপ্ন, মানে আমার স্বপ্ন আমরা আগামী খুব 1 বছরের ভিতরে আমাদের প্রতিষ্ঠানকে 100 কোটির একটা বাৎসরিক টার্ন ওভারে নিয়ে যাব। তো আসলে এই 100 কোটি টার্ন ওভারটা, এটা কিন্তু জাস্ট আমি বলছি মুখে একটা ওয়ার্ড 100 কোটি, বাট এইটা অর্জন করাটা কতটা টাফ সেটা কিন্তু একজন উদ্যোক্তাই ভালো জানে, তাও বর্তমান কম্পিটিশনের বাজারে। তো এই জায়গাটা থেকে আসলে সরকারি যে সংস্থাগুলো আছে, বিশেষ করে মৎস্য রিলেটেড যে সংস্থাগুলো আছে, তাদের আমাদেরকে হেল্প করার অনেক স্পেস আছে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে আসলে এখন অব্দি আমরা তেমন কোনো সহযোগিতা কোনো সরকারি অর্গানাইজেশন থেকে ওইভাবে পাইনি। যদি তাদের ডিরেকশন পেতাম, যেহেতু আমাদের আমি আগেই বলছি যে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, তার ভিতরে যেমন একটা রেডি ফিশ, এই টাইপের যেগুলো হচ্ছে মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করার যে বিষয় বা মাছের কোয়ালিটি মেনটেন করা, এই ক্ষেত্রগুলোতে বা এই জায়গাগুলো সরকারি সংস্থার আসলে সাহায্যটা অনেক বেশি প্রয়োজন, যেটা আমরা এখন অব্দি পাচ্ছি না। যদি পেতাম বা পাই, তাহলে হয়তো বা আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আমাদের স্বপ্নের মতো করে বড় করাটা আমাদের জন্য আরেকটু ইজিয়ার হইতো। তো অবশ্যই সরকারি সহযোগিতা আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য দরকার, সেটা পেলে অবশ্যই আমরা ভাগ্যবান হব।